দেখো, আমাদের আজকে অ্যাসিড বেসের লেকচার 2। আচ্ছা, আমরা আগের দিন অ্যাসিড বেস চ্যাপ্টারের আরহেনিয়াস কনসেপ্টটা পড়াশোনা করেছিলাম, যে আরহেনিয়াস কনসেপ্টটা কি এবং সেখান থেকে আমরা কি কি জানতে পারি, এবং অ্যাট দ্য এন্ড আমরা লিমিটেশনস অফ আরহেনিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড বেস সেটা ডিসকাস করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড কনসেপ্ট। আমরা বলেছিলাম যে অ্যাসিড বেসের কোনো পার্টিকুলার কোনো একটা কনসেপ্ট হয় না, বিভিন্ন কম্পাউন্ড বা বিভিন্ন টাইপ অফ কম্পাউন্ডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট তোমার কনসেপ্টস আছে অ্যাসিড বেসে। তো একটা কনসেপ্ট আমরা পড়লাম, আরহেনিয়াস কনসেপ্ট। এবার আমরা যেটা আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বেশ কিছু জিনিসপত্র জানার আছে, ওখান থেকে কোশ্চেনও বেশ হয়। তো দি সলভেন্ট সিস্টেম কনসেপ্ট, সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। ওকে, আচ্ছা, সলভেন্ট সিস্টেম কনসেপ্টে আমাদের এই যে সলভেন্ট সিস্টেম কনসেপ্ট, মানে এখানে একটা সলভেন্ট রোল প্লে করছে। এই যে সলভেন্টের যে রোল প্লে করা অ্যাসিড বেস এর করার ক্ষেত্রে, ডিফাইন করার ক্ষেত্রে, এই সলভেন্ট সিস্টেমটা ডিফাইন করেছিল বা ডেভেলপ করেছিল, এটা কনসেপ্টটাকে ডেভেলপ করেছিল বিজ্ঞানী ফ্রাঙ্কলিন। বিজ্ঞানী ফ্রাঙ্কলিন ইন 1905। বিজ্ঞানী ফ্রাঙ্কলিন প্রথমে এই কনসেপ্টটা ডেভেলপ করেছিল, যে তার এক্সপেরিমেন্টাল স্টাডিজের উপর ভিত্তি করে, যে সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। সেখানে তিনি কি বলেছিলেন? সেখানে তিনি বলেছিলেন, কনসেপ্টে তিনি বলেছিলেন যে তার এক্সপেরিমেন্টের উপর বেস করে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা সলভেন্ট, হ্যাঁ, যতগুলো সলভেন্ট আছে, জল, অ্যামোনিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এইচএফ, এই ধরনের যত সলভেন্ট আছে, সব সলভেন্ট গুলো নাকি অটো আয়োনাইজ হয়। অটো আয়োনাইজ হয় মানে কি? তারা সলভেন্ট নিজে নিজেই কিছুটা ভেঙে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে। যেমন জলের ক্ষেত্রে তিনি বলেছেন যে জলটা ভেঙে গিয়ে H3O+ আর OH- তৈরি করে। তো এরকম সমস্ত সলভেন্ট তারা ভেঙে গিয়ে একটা সলভেন্ট ক্যাটায়ন তৈরি করে আর একটা সলভেন্ট অ্যানায়ন তৈরি করে। তো তার প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে সলভেন্টস আর অটো আয়োনাইজড। অটো আয়োনাইজড অটো আয়োনাইজড form form solvent cations and solvent anions. ওকে, তো এইটা হচ্ছে তার প্রথম বক্তব্য। তার এক্সাম্পল হিসেবে আমরা কি জানতে পারি? তিনি এক্সাম্পল হিসেবে বললেন, যেমন ধরো, যদি মনে করো তুমি H2O, হ্যাঁ, তো জল জল নাকি অটো আয়োনাইজ হয়ে, কোনো একটা জল যদি নাও তার মধ্যে অটো আয়োনাইজ হয়ে সে কিছুটা পরিমাণ H3O+ তৈরি করে আর কিছুটা পরিমাণ OH- তৈরি করে। অবশ্যই তাহলে এই যে করতে গেলে এখানে তোমার ব্যালেন্স করতে গেলে 2 আসবে। তো H2 মলিকিউল অটো আয়োনাইজ হয়ে এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, আর এখানে হচ্ছে তোমার হাইড্রোক্সাইড অ্যানায়ন তৈরি করে। তো এই যে H3O+, এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সলভেন্ট ক্যাটায়ন, আর এটা বলা হচ্ছে সলভেন্ট অ্যানায়ন। তাহলে সলভেন্ট ক্যাটায়ন, সলভেন্ট অ্যানায়ন, ওই যে প্রত্যেকটা সলভেন্ট তারা নাকি এরকম ভাবে অটো আয়োনাইজ করে কিছুটা পরিমাণ সলভেন্ট ক্যাটায়ন তৈরি করে, সলভেন্ট অ্যানায়ন তৈরি করে। সিমিলারলি যদি সালফার ডাইঅক্সাইডকে তুমি দেখো, SO2 কে দেখো, সেই SO2 অটো আয়োনাইজ হয়ে সলভেন্ট ক্যাটায়ন, সলভেন্ট অ্যানায়ন তৈরি করে। সলভেন্ট ক্যাটায়নটা হচ্ছে SO2+, আর সলভেন্ট অ্যানায়ন হলো SO3+।
থ্রি, তিন বেস। এটা ব্যালেন্স করতে গেলে এটা 2 দিতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন, এটা হচ্ছে সলভেন্ট অ্যানায়ন। তো এইরকম ভাবে ডিসোসিয়েট করে আর কি। যেমন ধরো যদি আমি এইচএফ এর ক্ষেত্রে বলি, তাহলে এইচএফ যেমন ভাবে ডিসোসিয়েট করে সেটা হচ্ছে H2F প্লাস আর F মাইনাস। এটা দুটো লাগবে। তো এটা হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন, এটা হচ্ছে সলভেন্ট অ্যানায়ন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। ধরো অ্যামোনিয়া যদি বলি, তাহলে অ্যামোনিয়া ডিসোসিয়েট করে একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, আর আরেকটা তৈরি করে হচ্ছে অ্যামাইড। এটা একটা হলো, এটা একটা সলভেন্ট ক্যাটায়ন বা সলভেন্ট অ্যানায়ন। এবার এই অ্যামোনিয়াটা আবার ফার্দার আরো ডিসোসিয়েশনে যায়, সেটা হচ্ছে আবার ওই অ্যামোনিয়া সঙ্গে, অ্যামোনিয়ার সঙ্গে এখানে দুই হবে একটা, অ্যামোনিয়ার সঙ্গে এই যে অ্যামাইড তৈরি হয়েছে, এই অ্যামাইডটা আর একটা অ্যামোনিয়ার সঙ্গে জুড়ে গিয়ে, একটা অ্যামাইডের সঙ্গে জুড়ে গিয়ে আবার অ্যামোনিয়াম আয়ন প্লাস NH2- তৈরি করে। প্রথমটাকে বলা হয় অ্যামাইড, আর দ্বিতীয়টাকে বলা হয় ইমাইড। আবার এই NH2- যেটা তৈরি হলো, এটা আবার একটা অ্যামাইনের সঙ্গে জুড়ে গিয়ে, অ্যামোনিয়ার সঙ্গে জুড়ে গিয়ে NH4+ প্লাস N3। এটা কি বলা হয়? এটা বলা হয় নাইট্রাইট। তাহলে তুমি খেয়াল করো, অ্যামোনিয়া ডিসোসিয়েশনের ফলে সলভেন্ট ক্যাটায়ন এবং সলভেন্ট অ্যানায়ন যে তৈরি হয়, তার মধ্যে এইগুলো তো সবই তো সলভেন্ট ক্যাটায়ন, সবই অ্যামোনিয়া। তো এটাতে আমার অসুবিধা নেই, এটা হচ্ছে সলভেন্ট, সলভেন্ট ক্যাটায়ন। আর এই যে তিনটে স্পিসিস, এই তিনটে স্পিসিস একসঙ্গে এক্সিস্ট করে অ্যামোনিয়া ডিসোসিয়েশনের ফলে, তো এগুলো হচ্ছে সলভেন্ট অ্যানায়ন্স। তো অ্যামোনিয়া ডিসোসিয়েশনের ফলে সলভেন্ট ক্যাটায়ন তৈরি হয় অ্যামোনিয়াম আয়ন, আর সলভেন্ট অ্যানায়ন তৈরি হয় অ্যামাইড, ইমাইড এবং নাইট্রেট। ওকে। তো এইরকম আমি কিছু এক্সাম্পল এখানে দিলাম, যেগুলো সলভেন্ট এবং এগুলোর অটো আয়োনাইজ হয়ে এরকম ভাবে সলভেন্ট ক্যাটায়ন এবং সলভেন্ট অ্যানায়ন তৈরি করে। আচ্ছা, দেখে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এবার ধরো আমি একটা তোমাকে এক্সাম্পল দিই। ধরো একটা আমি রিয়েল এক্সাম্পল এখানে আলোচনা করি। ধরো তুমি H2O সলভেন্টের মধ্যে তুমি NaOH কে দিলে, H2O এর মধ্যে H2O সলভেন্ট নেওয়া হলো, তার মধ্যে NaOH কে দেওয়া হলো। বা NaOH না দিয়ে আমি প্রথমে বলি HCl কে দেওয়া হলো, HCl কে দেওয়া হলো। এবার বলো, তোমাকে কোশ্চেন করছে HCl ইন ওয়াটার অ্যাসিড অর বেস, এটা তোমাকে বলা হচ্ছে। যদি এইরকম কোশ্চেন করে, তাহলে তোমাকে H2 ইন ওয়াটার, তাহলে সলভেন্টে তোমাকে উল্লেখ করে দিয়েছে, এটা অন্য কিছু সলভেন্ট হতে পারতো। যখন তোমাকে সলভেন্ট উল্লেখ করে দিচ্ছে, তাহলে তোমাকে সলভেন্ট সিস্টেম কনসেপ্ট করে দেখতে হবে যে H2O সলভেন্টে HCl টা কি হিসেবে বিহেভ করে, অ্যাসিড নাকি বেস। তো তুমি এমনিতে জানো যে HCl অ্যাসিড, কিন্তু এরকম অনেক এক্সাম্পল হবে যেগুলো দেখতে অ্যাসিডের মতো কিন্তু তারা বেস হিসেবে বিহেভ করে, সেগুলো আমরা আসবো আস্তে আস্তে। তো এখানে যদি এরকম কোশ্চেন ব্যাপারগুলো আসে, তাহলে কিরকম ব্যাপার হচ্ছে? তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অটো আয়োনাইজেশন। কার করবো? সলভেন্টের। অটো আয়োনাইজেশন
অফ সলভেন্ট কি এখানে H2O। অটো আয়নাইজেশন অফ H2O তে আমরা কি দেখলাম, H2O টা ডিসোসিয়েট করে H3O প্লাস তৈরি করে আর OH মাইনাস তৈরি করে, এটাকে বলা হয় সলভেন্ট ক্যাটায়ন, এটা সলভেন্ট অ্যানায়ন। এবার তুমি এর মধ্যে কি দিচ্ছ, এর মধ্যে তুমি দিচ্ছ HCl। এবার HCl যখন তুমি দেবে এর মধ্যে, HCl ডিসোসিয়েট করে কি তৈরি করে, H প্লাস আর Cl মাইনাস, তাই তো? তো এই H প্লাস মানে অ্যাকচুয়ালি এটা H প্লাসটা H3O প্লাস হিসেবে থাকবে জলের মধ্যে, তো এটা H3O প্লাস হিসেবে থাকবে আর একটা H2 এর সঙ্গে জুড়ে গিয়ে। তো এই যে H3O প্লাস HCl থেকে আমি পাচ্ছি, এটা জলের মধ্যেই তৈরি হচ্ছে। যখন জলের মধ্যে তুমি HCl দিচ্ছ, এই জলের মধ্যে H3O প্লাস তৈরি করছে, আর জলের অটো আয়নাইজেশন পরে H প্লাস আর OH মাইনাস তৈরি হচ্ছে। তাহলে এখন বলো ওই সলভেন্টে কার কনসেন্ট্রেশন বেড়ে গেল, সলভেন্ট ক্যাটায়ন নাকি সলভেন্ট অ্যানায়ন? সলভেন্ট ক্যাটায়ন। ক্যাটায়ন। হ্যাঁ, তাহলে যখন আমি HCl টা ওর মধ্যে অ্যাড করলাম, তখন কিন্তু সলভেন্ট ক্যাটায়নের কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, কারণ ওই যে সাবস্টেন্সটা যেটা অ্যাড করেছি সেটা সলভেন্ট ক্যাটায়ন দেয়, তাই জন্য সে সলভেন্ট ক্যাটায়নের কনসেন্ট্রেশন ইন দ্য সলভেন্ট বাড়িয়ে দেবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সলভেন্ট ক্যাটায়ন, সলভেন্ট ক্যাটায়ন, এই যে দেখতে পাচ্ছ সলভেন্ট, সলভেন্ট ক্যাটায়ন কনসেন্ট্রেশন ইনক্রিজেস, তাই না? সলভেন্ট ক্যাটায়ন কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করে, তাহলে আমরা বলবো যে ওই সাবস্টেন্সটা ওই সলভেন্টে অ্যাসিড। সো HCl is acid in H2O, এই কথাটা লিখতে হবে। কিন্তু আমরা আগের কনসেপ্ট গুলো তো আর্হেনিয়াস কনসেপ্টে আমরা লিখতে হচ্ছিল না, কারণ আর্হেনিয়াস কনসেপ্ট মানেই জল সবসময়, তাহলে সেখানে আমাদের জলের উল্লেখ করার দরকার ছিল না। কিন্তু এখানে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট সলভেন্ট আসতে পারে, তাহলে HCl টা অ্যাসিড হিসেবে বিহেভ করছে ইন H2O, তো সেটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা এখান থেকে জেনারেলি আমরা ডেফিনিশন অফ অ্যাসিড, যদি তোমাকে বলা হয় যে ডেফিনিশন অফ অ্যাসিড কি হবে, অ্যাসিডের ডেফিনিশন কি হবে, তাহলে আমরা কি বলতে পারি যে কোন একটা সাবস্টেন্স কোন একটা পার্টিকুলার সলভেন্টে যদি সলভেন্ট কনসেন্ট্রেশনের, সলভেন্ট ক্যাটায়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে, তাহলে ওই সাবস্টেন্সটা ওই সলভেন্টে অ্যাসিড, ঠিক কিনা? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি if a substance if a substance in a particular solvent enhance the concentration of the solvent cation comma then the substance is regarded as known as an acid। শুধু এইটুকু বলে দিলে হবে না, an acid বলে দিলে হবে না, তারপরে এটা উল্লেখ করতে হবে অ্যাসিড ইন দ্যাট সলভেন্ট। আর অন্য সলভেন্টে সেটা বেস হয়ে যেতে পারে ওই সাবস্টেন্সটা, সেটা আমরা দেখবো যে একটা সলভেন্টে সে অ্যাসিড, অন্য সলভেন্টে সে বেস হয়ে যেতে পারে। তো ওই জন্য সলভেন্টটাকে আমাকে বলতে হবে ওই সলভেন্টে সে অ্যাসিড হয়েছে। ওকে, তাহলে NaOH কি হবে, বেস। NaOH NaOH কি হবে, বেস। বেস হবে। কারণ কি আমরা NaOH এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেটা Na প্লাস
প্লাস OH মাইনাস তৈরি করে, তাহলে এটা হচ্ছে সলভেন্ট ক্যাটায়নকে বাড়িয়ে দিচ্ছে, তাই তো? তাহলে একটা বেস ইন, সরি, সলভেন্ট অ্যানায়ন কে বাড়িয়ে দিচ্ছে, তাহলে একটা বেস ইন H2। ওকে, তাহলে বেসের ডেফিনিশন আমরা কি লিখতে পারি? ঠিক উল্টো কথাটা লিখবো, যে কোনো একটা সাবস্টেন্স যদি কোনো একটা পার্টিকুলার সলভেন্টে এনহান্স দি কনসেন্ট্রেশন অফ সলভেন্ট, ক্যাটায়নের জায়গায় শুধু অ্যানায়ন হয়ে যাবে আর অ্যাসিডটা হয়ে যাবে বেস। তাহলে একইভাবে আমরা লিখতে পারি, if a substance in a particular solvent enhance the concentration of the solvent anion, then the substance is called acid, is base in that solvent। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এরকম ভাবে বিভিন্ন সলভেন্ট অটো আয়নাইজ করে দেখতে হবে তার মধ্যে অ্যাকচুয়ালি কোনটা সলভেন্ট অ্যানায়ন কনসেন্ট্রেশন বৃদ্ধি করছে আর কোনটা সলভেন্ট ক্যাটায়নের কনসেন্ট্রেশন বৃদ্ধি করছে। তো আমরা এখানে বললাম যে আহ, কোন একটা সাবস্টেন্স যদি সলভেন্ট ক্যাটায়নের কনসেন্ট্রেশন বাড়ায় তাহলে সে অ্যাসিড, আবার সলভেন্ট অ্যানায়নের কনসেন্ট্রেশন যদি বাড়ায় সে হচ্ছে বেস। আচ্ছা, H2SO4 কে আমরা কি হিসেবে জানি এমনি জেনারেলি? অ্যাসিড। অ্যাসিড, অ্যাসিড হিসেবে জানি, তাই তো? তো H2SO4 কে অ্যাসিড হিসেবে জানি, কিন্তু এরকম কি হতে পারে যে H2SO4 বেস? কি মনে হয়? একটা আরবিটারি অ্যান্সার দাও, কিছু হতে পারে এরকম H2SO4 স্যার বেস হতে? পলিটিকে হ্যাঁ বলো। যদি অটো আয়োনাইজেশনের মাধ্যমে করা হয় তবে সেটা যদি যদি কি? সলভেন্ট অ্যানায়নের পরিমাণ বাড়িয়ে দেয় তবে তো সেটা হুম, বেশি হবে। হুম। তাহলে H2SO4 কে অ্যাসিড যেটা বলি আমরা সেটা হচ্ছে নর্মালি ওয়াটার সলভেন্ট। হ্যাঁ, যে ওয়াটার সলভেন্টও সলভেন্ট ক্যাটায়নকে ইনক্রিজ করে, কারণ H+ দেয়। কিন্তু এমন কোন একটা সাবস্টেন্সে যদি আমি অ্যাড করি যেখানে দেখি যে সেই সাবস্টেন্স, কোন একটা সলভেন্টে যদি আমি অ্যাড করি ওটাকে H2SO4 কে ডিজলভ করি, দেখা গেল সেই সলভেন্টে H2SO4 তার সলভেন্ট ক্যাটায়নকে বাড়াচ্ছে না, বরং সলভেন্ট অ্যানায়নকে বাড়াচ্ছে, তখন কিন্তু সে বেস হিসেবে বিহেভ করবে। তো H2SO4 একটা স্ট্রং অ্যাসিড হিসেবে আমি জানি, তাহলেও সে কিছু ক্ষেত্রে সে বেস হিসেবে বিহেভ করতে পারে। তো এটা একটা এক্সাম্পল আমরা দিতে পারি, তার থেকে আমরা কনক্লুড করব যে কোনো একটা সাবস্টেন্স কোনো একটা সলভেন্টে অ্যাসিড যেমন হতে পারে, কোনো একটা সেই সাবস্টেন্সই আর একটা সলভেন্টে বেস হিসেবে বিহেভ করতে পারে। এই জিনিসটা আমরা এখান থেকে একটা প্রমাণ হিসেবে আমরা দেখব যে একটা টিপিক্যাল স্ট্রং অ্যাসিড নিয়ে আমি কাজটা করছি। ইন হোয়াট সিচুয়েশন বা ইন হোয়াট কন্ডিশন, ইন হোয়াট সিচুয়েশন H2SO4 behaves as behaves as a base। যে কোন সিচুয়েশনে H2SO4 একটা বেস হিসেবে বিহেভ করবে। হুম, দেখো প্রথমত হচ্ছে আমরা যে H2SO4 কে অ্যাসিড বলি সেটা জলের রেসপেক্টে করি, জল সলভেন্ট। তার মানে ইন
in aqua solvent, H2SO4 behaves as a strong acid. ওকে, স্ট্রং অ্যাসিড, তাই তো? কারণ কি? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি H2SO4টা ইন ওয়াটার কি করে, H3O প্লাস প্লাস HSO4 মাইনাস। তো এটা কি সলভেন্ট ক্যাটায়ন, কারণ আমরা ওয়াটার রিপ্লেস করি, সেখান থেকে আমরা পাই H3O প্লাস প্লাস OH মাইনাস। তো এটা হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন। তো যেহেতু সলভেন্ট ক্যাটায়নের কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছে, তাই জন্য H2SO4 কিন্তু অ্যাসিড। আচ্ছা, ইন কন্ট্রারি যদি আমি এই জিনিসটাকে যদি আমি অন্য সলভেন্টের ক্ষেত্রে দেখাই, যেখানে ও সলভেন্ট অ্যানায়নের কনসেন্ট্রেশনটাকে বাড়াবে, তো এরকম হতে পারে কখন, যদি দেখা যায় কোনো একটা সলভেন্ট নিলাম যে সলভেন্টটা H2SO4 এর থেকেও স্ট্রং অ্যাসিড, মানে H2SO4 তো স্ট্রং অ্যাসিড, H2SO4 এর থেকেও স্ট্রঙ্গার অ্যাসিড যদি আমি নিই সলভেন্ট হিসেবে, তবে সেই সলভেন্টে H2SO4 হয়ে যাবে বেস, কারণ এটা হচ্ছে রিলেটিভ ব্যাপার। একটা অ্যাসিড তার থেকেও বেশি অ্যাসিড যে, তার রেসপেক্টে এটা কি বেস, তাই না? তো এইটাই ব্যাপারটা আর কি। তো তার থেকেও স্ট্রং অ্যাসিড নিতে হবে তাহলে, বাট H2SO4 behaves as a base in presence of more stronger acid that is HF, হাইড্রোজেন ফ্লোরাইড। HF একটা স্ট্রঙ্গার অ্যাসিড। তো দেখো HF, অটো আয়নাইজেশন অফ HF যদি আমি করি, তাহলে আমি কি লিখবো, কি আমরা এক্ষুনি দেখলাম, একটু আগে আমরা করেছি, হ্যাঁ বলো। H2A প্লাস H2F প্লাস আর F মাইনাস। F মাইনাস। তাহলে এইটা হয়ে গেল সলভেন্ট ক্যাটায়ন, এটা সলভেন্ট অ্যানায়ন। এবার এর মধ্যে যখন তুমি H2SO4 কে দেবে, মানে H2SO4 প্লাস HF, এটা যখন তুমি দিচ্ছ, তখন সে কি করছে অ্যাকচুয়ালি, সে দেখো এ তো বেশি অ্যাসিড, তাই না? HF বেশি অ্যাসিড, তো HF যে বেশি অ্যাসিড সে তো H প্লাস ডোনেট করে দেবে কাকে, যে কম অ্যাসিড। তো এটা ওর কাছ থেকে নিয়ে নেবে, নিয়ে H3SO4 প্লাস তৈরি করবে, আর সঙ্গে F মাইনাস তৈরি করবে। তো এই যে জিনিসটা হলো, এই জিনিসের দরুন কি ইনক্রিজ করলো, সলভেন্ট অ্যানায়ন ইনক্রিজ করলো। তো সলভেন্ট অ্যানায়ন যদি ইনক্রিজ করে, তাহলে এটা কি হয়ে যাবে, H2SO4 is base in H। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্স একটা পার্টিকুলার সলভেন্টের মধ্যে যেমন অ্যাসিড হিসেবে বিহেভ করতে পারে, তেমনি অন্য একটা সলভেন্টের মধ্যে সে কিন্তু বেস হিসেবেও বিহেভ করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এবার আমরা একটু পেপারের প্রিভিয়াস ইয়ার এখান থেকে কি কোশ্চেন এসেছে সেগুলো একটু ডিসকাস করি। তো একদম যদি প্রথম দিকে অনেক আগের যদি কোশ্চেন থেকে দেখা শুরু করি, মানে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা যেটা আমি এখন লিখবো সেই কোশ্চেনটা কিন্তু বহুবার এসছে। আমি ফার্স্ট কোশ্চেন আমি এটা 87 সালের থেকে শুরু করেছি, 27 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বহুবার এই কোশ্চেনটা আমি পেয়েছি। সুতরাং এটা একটা ভিভিআই কোশ্চেন হবে। তো হোয়াট হ্যাপেন্স addition of
Li3n to liquid NH3 বলছে Li3n কে যদি লিকুইড NH3 এর মধ্যে ডিসলভ করানো হয় তাহলে এই যে যেটা 2 লেখা আছে তার মানে কি একে এর মধ্যে দেওয়া হচ্ছে লিকুইড মানে কোনটা সলভেন্ট তাহলে তুমি কি করে বুঝবে এটা হচ্ছে সলভেন্ট কারণ LiN কে এটা হচ্ছে সাবস্টেন্স এটাকে লিকুইড NH3 এর মধ্যে দেওয়া হচ্ছে তাহলে কি হবে তাহলে আমরা একদম যেটা আমরা হার্ড অ্যান্ড সোল রুলটা জানি যে সলভেন্ট যেটা তাহলে যেহেতু NH3 তাহলে অটো আয়োনাইজেশন এই ফরম্যাটে তোমাকে লিখতে হবে প্রথমে এরকম লিখে নিতে হবে অটো আয়োনাইজেশন অফ NH3 কি হবে তাহলে সেটা আমরা দেখেছি পরিষ্কার যে NH3 কে প্রথমে যদি আমি ভাঙি তাহলে আমি NH4 প্লাস প্লাস NH2 মাইনাস এটা তৈরি করে আচ্ছা নেক্সট হচ্ছে NH3 আবার ওই NH2 মাইনাসের সঙ্গে রিয়াক্ট করে NH4 প্লাস আর NH2 মাইনাস তৈরি করে তারপরে হচ্ছে NH3 কি করে NH2 মাইনাসের সঙ্গে জুড়ে NH4 প্লাস প্লাস N3 তো আমরা এই জিনিসগুলো যেরকম আগেও লিখেছি এরকম লিখে নিতে হবে যে এটা অ্যামাইড এটা ইমাইড এটা নাইট্রাইট ওকে আচ্ছা এইগুলো হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন এগুলো হচ্ছে সলভেন্ট অ্যানায়ন্স এটা প্রথমে তোমাকে লিখে নিতে হবে যে কোনো সলভেন্টে যদি থাকে সেই সলভেন্টটা অটো আয়নাইজ তোমাকে নিতে হবে এবার তারপর লিখতে হবে যে যেটা সাবস্টেন্স তুমি অ্যাড করছো সেই সাবস্টেন্সটা কিরকম ভাবে বিহেভ করছে দেখো সাবস্টেন্সটা যদি অ্যাড করো দি আয়োনাইজেশন অফ সাবস্টেন্স কি হবে দি আয়োনাইজেশন of ionization mode of Li3n is কি হবে না Li3n সেটা ভেঙে গিয়ে কি তৈরি করবে Li3 3Li প্লাস 3Li প্লাস প্লাস N3 এটা তৈরি করবে এবার এই যে N3 মাইনাস যেটা তুমি দেখতে পাচ্ছ এটা কি সলভেন্ট অ্যানায়ন এটা পুরো হ্যাঁ ফুল ফর্মে লিখবে কিন্তু আমি এখন তাড়াতাড়ি করে এখানে পড়ানোর জন্য এসে এসে লিখছি পরীক্ষার সময় আবার এরকম লিখো না তাহলে মাস্টার বাড়ি চলে আসবে এসে মানে কি হবে সলভেন্ট অ্যানায়ন তাহলে সলভেন্ট অ্যানায়ন কনসেন্ট্রেশন বাড়ছে তাহলে যখন সলভেন্ট অ্যানায়ন বাড়ে তার মানে কি তার মানে বেস বেস তাহলে Li3n act as base in liquid NH3 ওকে ঠিক আছে তার আগে লিখে নেবে যে as in this case solvent anion concentration increases so according to the definition of solvent system concept Li3n acts as a liquid in NH3 তো এইভাবে লিখবে আর কি অ্যান্সার তাহলে এইভাবে তুমি ব্যাপারটা বুঝলে যে যে কিভাবে আমাদের সলভেন্ট সিস্টেম কনসেপ্টটাকে আমরা ব্যবহার করতে হবে আচ্ছা আরেকটা কোশ্চেন CU90 যে বলছে would the following increase decrease
or have no effect on acidity of the following. ঠিক আছে, acidity of the following। আচ্ছা, সেখানে following, সেখানে একটা বলছে addition of KHSO4 to H2SO4, আর 2 নম্বর বলছে addition of CH3COOK to liquid NH3। তাহলে এইটা হচ্ছে উত্তর। বলছে তার মানে এখানে সলভেন্ট কারা, কে কে সলভেন্ট বলো দেখি। H2SO4 আর NH3। তাহলে এটা হচ্ছে একটা সলভেন্ট আর এটা একটা সলভেন্ট। KHSO4 কে এটার মধ্যে দেওয়া হচ্ছে, এটাকে এটার মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? তো ব্যাপারটা হচ্ছে, তাহলে আমাদের প্রথমে কি দেখতে হবে, প্রথম রিয়াকশনটার ক্ষেত্রে, প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে যে অটো আয়নাইজেশন অফ, তাহলে H2SO4 দেখতে হবে। তো H2SO4 এর ক্ষেত্রে আমরা কি পাবো, যে অটো আয়নাইজেশন যেভাবে লেখে, অটো আয়নাইজেশন অফ H2SO4 কি হবে সেখানে, সেখানে H2SO4 সে ভেঙে গিয়ে H প্লাস প্লাস HSO4 মাইনাস, তাহলে এটা হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন, এটা হচ্ছে সলভেন্ট অ্যানায়ন। এবার এর মধ্যে তুমি যখন কি দিচ্ছ, KHSO4, তাহলে কি হচ্ছে K প্লাস প্লাস HSO4 মাইনাস, তাহলে সলভেন্ট ক্যাটায়ন ইনক্রিজ করছে। সলভেন্ট ক্যাটায়ন ইনক্রিজ করলে কি হবে, KHSO4 is a base, Solvent anion. sorry এটা বারবার solvent is a base in H2SO4। ওকে, আচ্ছা নেক্সট 2 নম্বরটা যেটা দেখছো, 2 নম্বরটা একই রকম ভাবে অ্যামোনিয়া মেড, তো এই একই রকম ভাবে অটো আয়নাইজেশন আমরা করেছি সেটাই, হ্যাঁ এটাকে পুরোটা তুমি যদি দেখো, তাহলে আমরা কি পাচ্ছি, এটাই। তাহলে এখানে এর মধ্যে কাকে দেওয়া হচ্ছে, এর মধ্যে হচ্ছে CH3COOK। এবার CH3COOK এখানে কি দেবে, CH3COOK যদি দেওয়া হয়, তাহলে এর অটো আয়নাইজে কি হবে, CH3COOK মাইনাস, আগে ক্যাটাতে লিখি K প্লাস আর CH3COOK মাইনাস। এবার বলো এই কোন কনসেন্ট্রেশন থেকে বানাচ্ছে, কোনোটারই না, কোনো এফেক্ট হবে না। কোনোটাই না। কোনোটাই না। তাহলে কোনোটাই না মানে তোমার কিন্তু কোনো এফেক্ট হবে না, মানে অ্যাড করার ফলে কোনো অ্যাসিডিটি বা বেসিটি সলভেন্টের কিছু ইনক্রিজ করবে না, মানে সলিউশনে কোনো অ্যাসিডিটি বা বেসিটি কিছু ইনক্রিজ করবে না। মানে তুমি একে অ্যাড করলেও যা পিএইচ হবে, না করলেও সেই একই পিএইচ থাকবে, অ্যাসিডিটির কিছু চেঞ্জ হবে না, বেসিটি চেঞ্জ হবে না, নো এফেক্ট। তবে এটা জাস্ট একটা সেই সল্টের মতো বিহেভ, মানে জলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দাও NaCl, যেমন কোনো এফেক্ট হয় না। তাহলে এখানে যেহেতু এখানে CH3COOK has none of NH4 plus, NH2 minus, H2 minus and N3 minus ions, কিছু এর মধ্যে পাচ্ছি না আমরা, hence it will be have
it will have no effect on the acidity of liquid ammonia. স্যার আগের পোস্টটা একটু দেখাবি? ঠিক আছে স্যার। আচ্ছা, পরে আমাদের আবার নেক্সট কোশ্চেন কিউ 2002 বা তারপরে বলছে state with reason whether will be an increase or decrease, in acidity if FbF5 is added to anhydrous liquid H. anhydrous liquid H. কোশ্চেনটা দিয়েছে, তো কার মধ্যে কি দেওয়া হচ্ছে, তাহলে লিকুইড এইচএফ হচ্ছে আমার এখানে সলভেন্ট, তার মধ্যে HbF5 কে দেওয়া হচ্ছে, তাহলে আমাকে একই রকম ভাবে অটো আয়োনাইজেশন হবে, auto ionization of HF is কি হবে 2HF, সেখানে H2F প্লাস ঠিক আছে। এবার এর মধ্যে যখন তুমি আয়োনাইজেশন অফ HbF5 করবে, আচ্ছা এটা হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন, এটা হচ্ছে সলভেন্ট, আচ্ছা তাহলে আয়োনাইজেশন অফ HbF5 করবে তখন কি হবে, HbF5 ওই সলভেন্টের F মাইনাস যেটা অটো আয়োনাইজেশনের ফলে F মাইনাস যেটা তৈরি হবে ওকে খেয়ে নেবে, টেনে নেবে, এটা আমরা জানি খুব ভালো HbF হচ্ছে গুড F মাইনাস অ্যাকসেপ্টর, এটা তোমরা এইচএস এও পড়েছো, এটা কেন সেটা আমরা ওই কেমিক্যাল বন্ডিং এর পরের সেমিস্টারে যখন পড়বো তখন সেখানে আমরা ডিসকাস করবো যে HbF5 কেন ভালো ফ্লুরাইড অ্যাকসেপ্টর। তো একে এর পাশে কোনো যদি ফ্লুরাইড থাকে সঙ্গে সঙ্গে ফ্লুরাইডকে নিয়ে নেবে, নিয়ে সে HbF6 মাইনাস তৈরি করবে। তো এ অ্যাকচুয়ালি কি করছে, সলভেন্ট ক্যাটায়নকে খেয়ে নিচ্ছে, তো এইচএফ এর অটো আয়োনাইজেশনের পরে যে যতগুলো যতগুলো F মাইনাস তৈরি হয়েছিল তার একটা পোর্শন যদি HbF5 খেয়ে নেয় তাহলে আলটিমেটলি সলিউশনে সলভেন্ট অ্যানায়ন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কমে যাচ্ছে, তাহলে এখানে F মাইনাস কনসেন্ট্রেশন decreases, that is solvent anion decreases, তাহলে সলভেন্ট অ্যানায়ন ডিক্রিজেস, তাহলে কি হয়, সলভেন্ট অ্যানায়নের সঙ্গে কার রিলেশন, বেসিসিটি না অ্যাসিডিটি, বেসিসিটি
basicity. The solvent anion decreases, so basicity decreases, or acidity যদি বলি তাহলে কি হবে, increases. Basicity decrease করা মানে acidity increase করা, উল্টো ঘটনা। Acidity increases according to solvent system concept. Okay, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এরপর একটা কোশ্চেন ওই আসে, সেটা এটাও খুব আসে, এটাও ভিভিআই, সেটা হচ্ছে যে স্টেট অ্যান্ড এক্সপ্লেন, state and explain the effect on acidity in the following cases. কি আছে? following case, এটা একটাই কেস আছে, following case। কি বলছে? বলছে addition of BiN to liquid NH3, addition of BiN to liquid NH3, বল এটার অ্যান্সার কি হবে? একদম কোনো ওরকম মানে না লিখে কি হবে? স্যার বেস হিসেবে কাজ স্যার করবে। বেস হবে। হ্যাঁ, কেন? স্যার ওটা হচ্ছে ওই অ্যানায়নটার সলভেট থ্রি অ্যানায়নটা প্লাস বেস করা আছে। ইন হচ্ছে। থ্রি মাইনাস তৈরি হবে তাই। N3 মাইনাস কি বলা হয়? নাইট্রাইড নাইট্রাইট অ্যানায়ন। অ্যানায়ন। নাইট্রাইড অ্যানায়নের কনসেন্ট্রেশন বৃদ্ধি করছে, তার মানে সলভেন্ট অ্যানায়নের কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে এটা হচ্ছে বেস যে বিহেভ করবে। এটা একদম Li3n এর মতো এই কোশ্চেনটা না? হ্যাঁ, তার হ্যাঁ মানে সেম অ্যাজ Li3n in NH3, তাই তো? তাহলে এটা অ্যাকচুয়ালি BiN is base in NH3, একই উত্তর ওখান থেকে যা ওই যেখানে ওইখানে যেভাবে লিখেছি ওই একই উত্তর এখানে তোমাকে করতে হবে আর কি। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন হচ্ছে, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে না পারলে আমাকে থামিয়ে দেবে সঙ্গে সঙ্গে। In the light of solvent system theory, in the light of solvent system theory, justify the nature of CaO in water. তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে বলছে জলের মধ্যে দেওয়া হলো, দিলে কি ধরনের আচরণ করবে আর কি সলভেন্ট সিস্টেম থিওরিতে তিনি ব্যাখ্যা করবে। তাহলে একই রকম ভাবে কি করবে এখানে? অটো আয়োনাইজেশন। তাহলে অটো আয়োনাইজেশন অফ H2 এখানে সলভেন্ট, তাহলে অটো আয়োনাইজেশন অফ H2 কি হবে? H3 প্লাস প্লাস H minus, তাহলে এটা সলভেন্ট প্যাটার্ন। ওকে, তাহলে এখন এর মধ্যে তুমি কি দিচ্ছ? CaO, তাহলে CaO এর কি হবে? CaO প্রথমে
ও জলে যখন দেবে তখন ওর একটা চেঞ্জ হবে। সেটা কি? যখনই তুমি জলের মধ্যে দেবে তখন ওটা CaOH হোল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এবার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা আয়নিক কম্পাউন্ড, সে জলে কি করবে, সে ভেঙে গিয়ে Ca2+ এটা তৈরি করবে। তাহলে যখন CaO কে তুমি জলে দেবে সঙ্গে সঙ্গে ওটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করার পরে সে ভেঙে গিয়ে Ca2+OH- তৈরি করবে। মানে এতে সলভেন্টের কোন কনসেন্ট্রেশনটা বাড়ছে? অ্যানায়ন। অ্যানায়ন। তাহলে সলভেন্ট অ্যানায়ন ইনক্রিজ করছে। সলভেন্ট অ্যানায়ন যদি ইনক্রিজ করছে তাহলে CaO is act is a base in H2. ওকে, এগুলো একটু গুছিয়ে লিখবে, যখন পরীক্ষা লিখবে দেখবে নোটসটা একটু ফলো করবে, নোটসে যেভাবে লেখা আছে ওইভাবে পরীক্ষায় লিখবে আর কি। আমি সংক্ষেপে ব্যাপারগুলো দিচ্ছি কারণ একই জিনিস বারবার লেখাটা সময় সাপেক্ষ। এখানে প্রথমে লিখবে যে কেন বেস, কারণ প্রথমে তাকে লিখতে হবে যে ইন দিস কেস OH কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, হুইচ ইজ দ্য সলভেন্ট অ্যানায়ন, বা সলভেন্ট অ্যানায়ন কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। সো অ্যাকর্ডিং টু সলভেন্ট সিস্টেম থিওরি বা ফ্রাঙ্কলিন সলভেন্ট সিস্টেম থিওরি, CO ইজ বেস ইন H2। এইসব কথাগুলো একটু লাস্টে লিখে টিকে দেবে। আচ্ছা আচ্ছা, বলো দেখি HNO3, হ্যাঁ HNO3 অ্যাসিড না বেস? HNO3 অ্যাসিড হিসাবে ধরা হয় এটা। ওয়াটার অ্যাসিড হিসেবে মিডিয়াম ধরা হয়। অ্যাসিড। ওয়াটার মিডিয়াম। ওয়াটার ওয়াটার মিডিয়ামে, মিডিয়ামে অ্যাসিড। তারপরে আমরা ওয়াটার মিডিয়াম মানে ইন জেনারেল কেস, মানে আমরা NaHNO3 অ্যাসিড না বেস, তাহলে তুমি বলবে অ্যাসিড। কারণ কি, যদি কোনো সলভেন্ট উল্লেখ না করা হয় তাহলে আমি সেটাকে জলই ধরবো। তো HNO3 যত মিনারেল অ্যাসিড আছে, HNO3, H2SO4, HCl, এগুলো সবই কিন্তু অ্যাসিড। এবার কিছু না বললে তার মানে সেটা জলই বোঝায়, যে ওটা জলে অ্যাসিড। আচ্ছা, এবার যদি সলভেন্টটাকে চেঞ্জ করে দিস জলের পরিবর্তে, তাহলে আমরা H2SO4 এর ক্ষেত্রে দেখলাম যে সেটা বেস হিসেবে বিহেভ করতে পারে। কখন বেস হিসেবে বিহেভ করতে পারে? যদি সলভেন্টটার অ্যাসিডিটিটা ওই সাবস্টেন্সের অ্যাসিডিটি থেকে বেশি হয়। যেমন HF এর অ্যাসিডিটি H2SO4 এর থেকে বেশি, তাই জন্য H2SO4 কিন্তু HF এর সলভেন্টে বেস হিসেবে বিহেভ করলো। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে একটা কোশ্চেন এখানে এসছে, সেটা হচ্ছে why HNO3 acts as a base in concentrated H2SO4 medium. Why HNO3 act as a base in concentrated H2SO4? দেখো, HNO3 কে আমরা এক্ষুনি বললাম যেটা অ্যাসিড হিসেবে বিহেভ করে, কিন্তু যদি ওকে H2SO4 মিডিয়ামে দিই, কনসেন্ট্রেটেড H2SO4 মিডিয়ামে, তাহলে ওটা আবার বেস হিসেবে বিহেভ করে। তখন অবশ্যই H2SO4 ইজ মোর অ্যাসিডিক দ্যান HNO3। তো রিলেটিভ অ্যাসিডিটির পার্টটা আমরা পরে ডিসকাস করব, যে রিলেটিভলি কে অ্যাসিড কে বেস এগুলো আমরা কি করে ডিটারমাইন করবো সেগুলো আমরা পরে ডিসকাস করছি। তো আমরা দেখি এখানে ব্যাপারটা হচ্ছে তাহলে কি হবে, তাহলে এখানে H2SO4, তো দেখো অটো আয়োনাইজেশন of H2SO4 is কি হবে, যখন তুমি এটা করবে, তো এটা 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 এর অটো আয়োনাইজেশন আমরা H+ HSO4 করেছি, তো এটা আরেকভাবে লেখা যায়, রিপ্রেজেন্ট করা যায় 2 × H2SO4 দিয়ে H3SO4 প্লাস প্লাস HSO4 মাইনাস, এভাবেও লেখা যায়। হ্যাঁ, শুধু H2SO4 দিয়ে যদি H+ HSO4 লিখতে পারো, অথবা যদি H2SO4 দুটো লেখো তাহলে এখানে H3SO4, তাহলে এটা হবে, তাহলে এটা হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন, এটা সলভেন্ট। আচ্ছা, এবার দেখো, যখন তুমি HNO3 কে
এই H2SO4 এর মধ্যে দেবে, তখন এই কে বেশি অ্যাসিডিক আমি বলেছি, কোন স্ট্রঙ্গার আছে H2SO4। এটা এটা এখন এখন মনে রাখো, এগুলো আমরা পরে ডিসকাস করবো কে বেশি কম। তো এই প্রোটনটা এখান থেকে এখানে ট্রান্সফার, তো এখান থেকে যদি প্রোটন ট্রান্সফার, সরি 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 উল্টো বললাম, H2SO4 মোর অ্যাসিডিক, তাহলে এইচ এখান থেকে এদিকে ট্রান্সফার, যে অ্যাসিডিক সে কি মোর অ্যাসিডিক সে বেশি প্রোটন ছাড়বে তাড়াতাড়ি, এটা দিয়ে দিল। তাহলে এটা যখনই এখানে দিয়ে দিল, তাহলে এখানে কি তৈরি হলো, H2NO3 মাইনাস সরি প্লাস, আর H2SO4 কি অবস্থা হয়ে গেল, HSO4 মাইনাস, এটা কি সলভেন্ট অ্যানায়ন, তাহলে সলভেন্ট অ্যানায়নের কনসেন্ট্রেশন বাড়ছে, সলভেন্ট অ্যানায়নের কনসেন্ট্রেশন বেরিয়ে যাওয়া মানে কি হবে, HNO3, ঠিক যেমন এইচএফ এর মধ্যে H2SO4 যখন এইচএফ এর মধ্যে দেওয়া হচ্ছিল, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওটা হয়েছিল। HNO3 is a base in H2SO4, ঠিক আছে? এটা ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে দুটো কোশ্চেন, হ্যাঁ, এই যে HNO3 in H2SO4 আর H2SO4 in HF, তাহলে এখান থেকে দেখো একটা জিনিস হলো, HNO3 is base in H2SO4, আবার H2SO4 is base in liquid HF। তাহলে এবার দেখো, তার মানে এটা হচ্ছে এর মাথায় বেস, বেস, আবার এটা হচ্ছে এর বেস, মানে অ্যাকচুয়ালি এ এর রেসপেক্টে বেস মানে কি, এ মোর অ্যাসিডিক, H2SO4 HNO3 থেকে অ্যাসিডিক, তাহলে প্রোটন ট্রান্সফার এখান থেকে এখানে হয়েছে। আচ্ছা, আবার H2SO4 HF এর থেকে বেস, তাহলে প্রোটন ট্রান্সফার কোন দিক থেকে কোন দিকে হবে, এইচএফ থেকে H2SO4 H2SO4 এর দিকে। তাহলে যদি এখান থেকে আমি স্ট্রেংথের একটা রিলেশন পেয়ে যাচ্ছি, অর্ডার অফ অ্যাসিডিটি, সেটা কি, সবচেয়ে বেশি অ্যাসিডিক কে হবে এদের তিনজনের মধ্যে, এইচএফ, তাহলে HF সবচেয়ে বেশি অ্যাসিডিক, তারপর H2SO4 তারপর HNO3। এটা তুই মনে রাখতে হবে। তাই এটা মনে রাখলে তোমার কিন্তু ওই পরীক্ষার সময় যদি এই দুটো কোশ্চেন যাই আসুক না কেন, পরীক্ষার সময় ভুল হবে না। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, CH3COOH, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড is weak, is a weak acid in water but strong in liquid NH3। বলছে অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড, হ্যাঁ, তার মানে সে H+ ছাড়তে চায় না, উইক অ্যাসিড ইন ওয়াটার বাট স্ট্রং অ্যাসিড ইন NH3। বল কিভাবে, একটু ভাবো তো দেখি। বলো, বলতে পারবে? কেমিক্যাল বন্ডিং এর কোনো কনসেপ্ট যদি জানা থাকে তাহলে সেখান থেকে বলা যাবে।
পারবে না, তাই তো? হাইড্রোজেন বন্ডিং হবে। কার হাইড্রোজেন বন্ডিং কার হবে সেটা মানে পরিষ্কার করে বলো, কিভাবে হবে, কার হবে? স্যার হচ্ছে H2O তে যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে তার সাথে এইচ প্লাস এর মানে CH3 সি ডাবল এইচ এর এইচ প্লাস এর হাইড্রোজেন বন্ডিং এর ফলে সহজে এইচ প্লাস নির্গত হবে না বলে উইক অ্যাসিড হিসেবে কাজ করবে। NH3 এর ক্ষেত্রে আর NH3 এর ক্ষেত্রে স্যার NH3 আর CH3COH এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে, ওই অ্যাসিডিক হাইড্রোজেনটার সাথে ওই নাইট্রোজেনের হাইড্রোজেন বন্ডিং। হ্যাঁ, তো হাইড্রোজেন বন্ডিং এর কি লাভটা হবে সেটা আমি জানতে চাইছি। স্যার স্টেবল হয়ে যাবে বলে সহজে এইচ প্লাস নির্গত হবে না। তাহলে কার ক্ষেত্রে কি হবে, মানে একজন তো স্ট্রং বলছে। স্যার অক্সিজেনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম বলে হচ্ছে নাইট্রোজেন কম অ্যাট্রাক্ট করবে বন্ডের ইলেকট্রনকে। তাহলে কি হবে? তাহলে হাইড্রোজেন বন্ডিংটা তুলনামূলক দুর্বল হবে, ফলে আহ, ঠিক আছে, মোটামুটি যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন বন্ডিং দেওয়ার দরকার নেই। হাইড্রোজেন বন্ডিং দিয়ে এখানে অ্যাকচুয়ালি মানে তুমি এইরকম ইলেকট্রোনেগেটিভিটি, লোন পেয়ার, এগুলো দিয়েই ব্যাখ্যা করতে হবে সলভেন্টের, কিন্তু ঠিক মানে একদম কাছাকাছি যাচ্ছে না আর কি, ধার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, দেখো ঠিক আছে, গুড ডাইপোল ট্রাই। দিয়ে করা যাবে। ডাইপোল দিয়ে করতে হবে, বলো। স্যার ওই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনের ফলে অ্যাট্রাকশন কি সেটা কমপ্লিট করো কিভাবে। স্যার আপনি বলুন স্যার হবে না। আচ্ছা, যাক, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে যে আগে দেখে নিই আমরা অটো আয়োনাইজেশনের ফলে কি হয়। তাহলে আমরা দেখি অটো আয়োনাইজেশন অফ H2O and NH3 সেটা কি হয় দেখেন। তাহলে H2O ক্ষেত্রে অটো আয়োনাইজেশন কি হয় আমরা জানি, H3O প্লাস আর OH মাইনাস। আর NH3 এর ক্ষেত্রে আমরা যদি একদম প্রথম স্টেপটা দেখি, তাহলে প্রথম স্টেপটা আমার এখানে দেখছি যে NH4 প্লাস প্লাস NH2 মাইনাস। আমরা পরের দুটো স্টেপ এখানে লাগবে না। আচ্ছা, এবার এই দুটো হচ্ছে, এটা হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন, এটা হচ্ছে সলভেন্ট অ্যানায়ন। আচ্ছা, এইবার সলভেন্ট ক্যাটায়ন সলভেন্ট অ্যানায়ন যেটা হলো, এবার আমাকে এখানে দেখো একটা জিনিস আমরা আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে বলছে যে এই যে CH3COH এটা জলে উইক, কিন্তু যদি NH3 তে দেওয়া হয় তাহলে এটা স্ট্রং। তার মানে যদি এটা NH3 তে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সে H প্লাস লিবারেট করে দেবে, আর যদি আমি জলে দিই, জলে দিলে খুব স্লোলি লিবারেট করবে, আর NH3 তে যদি দিই তাহলে আমি খুব ফাস্ট H প্লাস লিবারেশন দেখতে পাবো, তাই তো? এবার ব্যাপার হচ্ছে এই যে H প্লাস লিবারেশনের ব্যাপারটা, এই H প্লাস লিবারেশনের ব্যাপারটা তো এই সলভেন্টের উপর ডিপেন্ড করছে। তো এ জলকে H প্লাস দেবে অথবা NH3 কে H প্লাস দেবে। এবার এ কাকে ভালো দেবে H প্লাস সেটার উপর ডিপেন্ড করছে অ্যাসিডিটি। যত ভালো H প্লাস দিতে পারবে অপর সলভেন্টকে, সেখানে সে তত বেশি অ্যাসিডিক। এবার এই যে H প্লাস দেওয়াটা শুধুমাত্র তো এর উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে যে H প্লাসটা নেবে, মানে এখানে NH3 আর এখানে ওয়াটার, কে ভালো H প্লাস অ্যাবস্ট্রাক্ট করতে পারে। যে সলভেন্টটা ভালো H প্লাস অ্যাবস্ট্রাক্ট করতে পারবে সেইখানেই
এ অ্যাসিডিক হিসেবে বিহেভ করবে, ভালো অ্যাসিড হিসেবে বিহেভ করবে। আর যে কম H+ অ্যাবস্ট্রাক্ট করবে সেখানে সে কম অ্যাসিডিক হবে। তো NH3 এর ক্ষেত্রে স্ট্রং অ্যাসিড মানেটা কি? কারণ হচ্ছে NH3 এর ক্ষেত্রে তাহলে প্রোটন অ্যাবস্ট্রাকশন হওয়াটা, ওর কাছ থেকে প্রোটন নিয়ে নেওয়াটা NH3 ভালো পারবে অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে, কেন এই NH3 এই CH3COH থেকে তাড়াতাড়ি H+ নিয়ে নিতে পারবে জলের থেকে? তো সেইটা বুঝতে গেলে আমাদের একটু কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট এখানে দরকার। আমরা যদিও কেমিক্যাল বন্ডিং পড়িনি এখনো, তোমাদের যেটুকু কনসেপ্ট তোমাদের আছে সেখানে আমরা এটুকু তো জানি যে ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার বেশি? অক্সিজেন। অক্সিজেন। অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন। ওকে, এবার এই যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, আর NH3 মাথায় লোন পেয়ার আছে। কোন লোন পেয়ারটাকে সেন্ট্রাল এলিমেন্ট জোরে নিজের দিকে টানবে? কার লোন পেয়ার, অক্সিজেন নাকি নাইট্রোজেন? অক্সিজেন যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে ও কি করবে? এই লোন পেয়ারটাকে নিজের দিকে টানবে, টেনে ধরে রাখবে। আর এই নাইট্রোজেন যেহেতু লেস ইলেকট্রোনেগেটিভ তাহলে ও অতটা জোরে টানতে পারবে না। ফলে অক্সিজেন যেহেতু খুব জোরে লোন পেয়ারকে নিজের দিকে টেনে রাখবে, তাহলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন পেয়ার, আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কম হবে না বেশি হবে? বেশি হবে না স্যার, কম হবে। কম হবে। তাহলে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি সেটা H2 এর ক্ষেত্রে কম হবে, কারণ H2 ইলেকট্রোনেগেটিভ, ওর লোন পেয়ারটাকে এক্সপোজই করবে না বাইরের দিকে। ও কি করবে? নিজেকে টেনে রাখবে, নিজের সেলের মধ্যে টেনে রাখবে। তো নিজের সেলের মধ্যে যদি টেনে রাখে তাহলে ওই লোন পেয়ারটা বাইরের এনভায়রনমেন্টে অ্যাভেলেবেল নয় বা কম অ্যাভেলেবেল। তাহলে যদি অ্যাভেলেবিলিটির প্রশ্ন হয় তাহলে কিন্তু NH3 যে লোন পেয়ার সেটা মোর অ্যাভেলেবেল অ্যাজ কম্পেয়ার টু H2। এবার লোন পেয়ার অ্যাভেলেবিলিটি যত বেশি হয়, যার ক্ষেত্রে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি যত বেশি হবে, সে তত তাড়াতাড়ি কি করবে? H+ ধরবে না, কারণ সে তো নেগেটিভ ইলেকট্রন। যত অ্যাভেলেবেল সে লোন পেয়ার দিয়ে কি করবে? H+ কে ধরবে। তো এর পাশে যখন এখানে যখন মানে অ্যাসিটিক অ্যাসিডকে দেওয়া হলো, অ্যাসিটিক অ্যাসিডের H+টাকে টেনে ধরার ক্ষমতা ডিপেন্ড করবে লোন পেয়ার অ্যাভেলেবিলিটির উপর বেশি। যত লোন পেয়ার অ্যাভেলেবেল তত তাড়াতাড়ি সহজে সে লোন পেয়ারটাকে দিয়ে H+টাকে ধরে নিতে পারবে। তো এই H+ ধরে নেওয়ার ক্ষমতা এটা কার বেশি হবে? NH3 এর। NH3। তাহলে এই যে লোন পেয়ার দিয়ে H+ কে ধরে নেওয়া বা ওর থেকে টেনে কেড়ে নেওয়া, এটাকে বলা হয় প্রোটন অ্যাফিনিটি। H+ মানে প্রোটন, তাকে টেনে নেওয়ার ক্ষমতা, সেটাকে আমরা আসক্তি বলি। তাহলে প্রোটন অ্যাফিনিটি, তাহলে প্রোটন অ্যাফিনিটি কার বেশি হবে দুজনের মধ্যে? কার বেশি হবে? এটা। তাহলে প্রোটন অ্যাফিনিটি যদি বেশি হয়, তাহলে যদি এই CH3COOH কে NH3 এর মধ্যে দিই তাহলে তাড়াতাড়ি প্রোটন ছেড়ে দেবে নাকি H2 এর মধ্যে ছাড়বে? NH3 মধ্যে। NH3 এর মধ্যে ছাড়বে, কারণ NH3 তাড়াতাড়ি ওর কাছ থেকে প্রোটনটা নিয়ে নেবে। তো এখান থেকে আমরা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড ফিবলি ডিসোসিয়েট, ফিবলি মানে অল্প পরিমাণে ফিবলি ডিসোসিয়েটস কোন সলভেন্টে হবে? অল্প ডিসোসিয়েট হবে কোন সলভেন্টে?
H2O. in H2O to produce কি তৈরি করবে? H প্লাস নিয়ে নিয়ে H3O প্লাস এর কি পরিণতি? H3O প্লাস তৈরি হবে H2O টা, to produce H3O plus in H2O solvent। তাহলে জলের মধ্যে ও অল্প পরিমাণ ডিসোসিয়েট করবে, করে অল্প পরিমাণ H3O প্লাস তৈরি করবে। হুম, হ্যাঁ স্যার। তারপরে এখানে তারপরে so CH3COOH act as অল্প পরিমাণ যে H প্লাস H3O প্লাস তৈরি করবে, তবে সে উইক অ্যাসিড, act as weak acid in H2। ঠিক আছে, তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে এখানে উইক ডিসোসিয়েশন। অন দি আদার হ্যান্ড সেখানে কি হবে? বাট ইন লিকুইড NH3 কি হবে? CH3COOH টা কি করবে ওখানে? কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাবে, কারণ ওখানে NH3 খুব ভালো প্রোটন অ্যাবস্ট্রাক্টর বা প্রোটন অ্যাফিনিটি ওর খুব বেশি। CH3COOH is completely dissociated to produce কি তৈরি করবে? ওখানে যেমন H3O প্লাস তৈরি করেছিল, এখানে কি তৈরি হবে? প্রডিউস NH3H প্লাস নিয়ে NH4 প্লাস তৈরি করবে। তাহলে এখানে CH3COOH প্লাস NH3 তৈরি হবে NH4 প্লাস প্লাস CH3COOH। তাহলে এখানে সলভেন্ট ক্যাটায়নটা তৈরি হচ্ছে এবং সেটা বেশি মাত্রায় তৈরি হবে। এটা খুব অল্প মাত্রায় সলভেন্ট ক্যাটায়ন বাড়ছে, এখানে খুব বেশি মাত্রায় সলভেন্টটা বাড়বে। সো hence CH3COOH is a strong acid in liquid NH3। ওকে, এটা হচ্ছে কমপ্লিট ডিসোসিয়েশন। কমপ্লিট ডিসোসিয়েশন, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। বলছে what happens when H3BO3 reacts with
কনসেন্ট্রেটেড H2SO4 বলছে কনসেন্ট্রেট H2SO4 এর সঙ্গে যদি H3BO3 কে রিঅ্যাক্ট করানো হয় তাহলে কি হবে? H3BO3 এর নাম কি জানো? হাইড্রোবোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড, সিম্পলি বোরিক অ্যাসিড। তো কি হবে বলো? স্যার অ্যাসিডিটি বেড়ে যাবে। এই অ্যাসিডিটি বেড়ে যাবে বলছো, কিভাবে? তাহলে এখানে সলভেন্ট কে? H2SO4। তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ এখানে আমরা তাহলে অটো আয়োনাইজেশন অফ H2SO4 আমরা অনেকবারই লিখেছি। কি হবে? H2SO4 H প্লাস HSO4 মাইনাস। H প্লাস প্লাস H2SO4 এটা হচ্ছে আমার সলভেন্ট ক্যাটায়ন। এবার আমি এর সঙ্গে রিঅ্যাক্ট করাচ্ছি কার? H3BO3। H3BO3 কে যখন রিঅ্যাক্ট করানো হবে, H3BO3 কে যখন রিঅ্যাক্ট করানো হবে, হ্যাঁ আচ্ছা H3BO3 কে দেখো বোরনের সঙ্গে 3টে হাইড্রোজেন আর 3টে অক্সিজেন আছে, তো এটাকে এইভাবেও লেখা যায়, হ্যাঁ BOH হোল 3 এইভাবেও লেখা যায়। তো H3BO3 আর BOH হোল 3 এটাকে বলা হয় বোরিক অ্যাসিড। আচ্ছা এর সঙ্গে আমি কার রিঅ্যাক্ট করাচ্ছি? H2SO4। তো H2SO4 যদি রিঅ্যাক্ট করানো হয় তাহলে এখান থেকে তৈরি হবে H3O প্লাস প্লাস 2HSO4 মাইনাস প্লাস BHSO4 মাইনাস, এটা তৈরি। এবার এটাকে ব্যালেন্স করলে এখানে 6টা H2SO4 লাগে। তো এই রিয়াকশনটা হবে, এটা খুব ওয়েল নোন একটা রিয়াকশন, এটা আমরা পরবর্তীতেও গ্রুপ কেমিস্ট্রি পড়ার সময় এটা নিয়ে কাজ টাজ করবো আর কি, বা তোমরা এটার প্র্যাকটিক্যালও তোমাদের আছে সেই 6th সেমিস্টার মানে এন্ড সেমিস্টারে তোমাদের এই কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালিসিস যেটা, সেখানে তোমাদের এই বোরিক অ্যাসিডের সঙ্গে H2SO4 রিয়াকশনে এরকম পরীক্ষায় মানে তোমাদের মানে এতে প্র্যাকটিক্যালে এগুলো প্র্যাকটিস টেস্ট করতে হবে, টেস্ট করতে হবে। তো সেখানে এইটা হবে। তো এখানে দেখো তুমি কার কনসেন্ট্রেশন বাড়ছে? স্যার বলছি এখানে তো হচ্ছে H3 প্লাসও বাড়ছে, আবার হচ্ছে HSO4 মাইনাসও বেড়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি কি বলবো এখন? তাহলে কি বলবো? কিছু বলার আছে কারোর? তাহলে কনক্লুশন কি হবে? কিছু বলার নেই। দেখো ভালো করে খেয়াল করো রিয়াকশনটা তুমি স্যার বলছি বলো। HSO4 দুটো তৈরি হচ্ছে আর H3O প্লাস একটা তৈরি হচ্ছে। H3O প্লাস একটা তৈরি হচ্ছে আর HSO4 ওই মাইনাস দেখ দুটো তৈরি হচ্ছে। ওই একটা তৈরি হচ্ছে, 3টে লেখা রয়েছে। H3O প্লাসটা বেশি হচ্ছে HSO4 এর তুলনায়। হ্যাঁ এটা দেখতে হবে, তো দুটোই তৈরি হচ্ছে কিন্তু স্টয়চিওমেট্রিক কারটা বেশি আছে। বলছে যদি হ্যাঁ 3 হ্যাঁ মোল, হ্যাঁ যদি এই রিয়াকশনটা 3 মোল যদি H3O প্লাস তৈরি হয় তাহলে 2 মোল HSO4 মাইনাস তৈরি হবে, তাহলে আলটিমেটলি কে বেশি তৈরি হচ্ছে? H3O প্লাস। H3O প্লাস। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এটা ইনক্রিজ করছে, এটা ইনক্রিজ করছে, কারণ এর স্টয়চিওমেট্রিটা খেয়াল করো। যদি এটাও দুটো তৈরি হতো তাহলে এরা দুজন মিলে H2SO4 এর সঙ্গে সমান, মানে নো চেঞ্জ।
কিন্তু এটা যেহেতু 3 মোল তৈরি হচ্ছে, এটা 2 মোল তৈরি হচ্ছে, তাহলে সলভেন্ট ক্যাটায়নটা বেশি মাত্রায় তৈরি হচ্ছে। তো যেহেতু সলভেন্ট ক্যাটায়নটা ইনক্রিজ করছে, তাহলে H3BO3 এটা কিন্তু H2SO4 এর মধ্যে কি হিসেবে বিহেভ করবে তাহলে? অ্যাসিড। অ্যাসিড। তাহলে অ্যাজ boric acid increases the H3O plus concentration more, so it acts as an acid in concentrated ঠিক আছে, এটাই হবে কনক্লুশন। আর এটার এই যে কম্পাউন্ডটা, এটার কম্পাউন্ডের নাম লিখে রাখো। এই নাম নেমিংটা তোমরা এখন শেখোনি, এটা আমরা ওই ফোর্থ সেমিস্টারে আমাদের আইইউপ্যাক নোমেনক্লেচার আছে, সেখানে আমরা শিখবো। এটার নাম হচ্ছে টেট্রাকিস, টেট্রাকিস হাইড্রোজেন সালফেটো বোরেট অ্যানায়ন। এটা আইইউপ্যাক নোমেনক্লেচার হয়েছে। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট। আচ্ছা নেক্সট হচ্ছে, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে স্টেট উইথ রিজন whether there will be any increase or decrease in acidity if if anhydrous AlCl3 is added to liquid phosgene. লিকুইড ফসজিন কি হবে? বলছে AlCl3 কে লিকুইড ফসজিনের মধ্যে দিতে হবে, তাহলে সলভেন্ট কে? লিকুইড ফসফেট। লিকুইড ফসফিন। আচ্ছা এবার লিকুইড ফসজিন, এই ফসজিন মানে কি জানো কেউ? ফসজিন PPH3, না না, ওটা ফসফিন। তো POCl3, হ্যাঁ POCl3। নো নো, ফসফরাসের কোনো কম্পাউন্ডই নয় এটা। তাহলে ফসজিন জানতে হবে, তাই তো? আচ্ছা তাহলে ফসজিন হচ্ছে COCl2, কার্বন অক্সিক্লোরাইড, COCl2, সেটাকে বলা হয় ফসজিন। তো আমাদের এখানে সলভেন্ট হচ্ছে ফসজিন, এটা মাথায় রাখবে। সবসময় কিন্তু কেমিক্যাল ফর্মুলা নাও দিতে পারে। তো অটো আয়োনাইজেশন অফ COCl2 এটাকেই বলা হচ্ছে ফসজিন। তো এই অটো আয়োনাইজেশন অফ COCl2 তে কি হয়? এটা হচ্ছে নতুন একটা আমরা সলভেন্ট পেলাম, COCl2 কে অটো আয়োনাইজ করলে COCl প্লাস আর Cl মাইনাস, এই দুটো তৈরি হয়। এটা হচ্ছে সলভেন্ট ক্যাটায়ন, এটা সলভেন্ট অ্যানায়ন।
ওকে, সলভেন্ট। আচ্ছা, এইবার AlCl3, এই AlCl3 যদি এর মধ্যে দেওয়া হয়, AlCl3 কে কি করছে, AlCl3 কে এই COCl2 এর মধ্যে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো ও কি করে, AlCl3 একটা লুইস অ্যাসিড, ওর ভ্যাকেন্সি আছে, এটা আমরা পরে আলোচনা করব। তো ও কি করে, CaCl2 থেকে Cl কে অ্যাবস্ট্রাক্ট করে নেয়, করে নিয়ে AlCl4 মাইনাস, এটা যেমন SbF5 আর HF মনে আছে, SbF মধ্যে দিলে কি হয়েছিল, SbF5 F- কে অ্যাবস্ট্রাক্ট করে নিয়েছিল, নিয়ে SbF6 মাইনাস তৈরি করেছিল। ঠিক তেমনি এখানে AlCl3 কেও যদি COCl2 এর মধ্যে দাও, তাহলে সলভেন্ট অ্যানায়নকে অ্যাবস্ট্রাক্ট করে নেয়, নিয়ে AlCl4 মাইনাস তৈরি করে, আর তার সঙ্গে COCl প্লাস তৈরি করে। তাহলে এটা কি, সলভেন্ট ক্যাটায়ন। এইটা সলভেন্ট ক্যাটায়নের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে বাই অ্যাবস্ট্রাক্টিং দ্য সলভেন্ট অ্যানায়ন। তাহলে তাহলে এখানে সলভেন্ট ক্যাটায়ন বাড়ছে বা সলভেন্ট অ্যানায়ন ডিক্রিজ করছে, Cl মাইনাস কে অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছে। হ্যাঁ, এটাকে যদি এমনি সিম্পলি লেখা হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম রিঅ্যাকশন হচ্ছে, AlCl3 সে Cl মাইনাস কে নিয়ে নিচ্ছে, নিয়ে AlCl4 মাইনাস তৈরি করছে। তাহলে এখানে কি হচ্ছে, সলভেন্ট অ্যানায়ন ডিক্রিজ করছে, সলভেন্ট অ্যানায়ন ডিক্রিজ করছে, বা উল্টো হয় বললে সলভেন্ট ক্যাটায়ন ইনক্রিজ করছে। তাহলে সলভেন্ট অ্যানায়ন ডিক্রিজ করছে, তাহলে সলভেন্ট অ্যানায়ন যেহেতু ডিক্রিজ করছে, তাহলে কি বেসিসিটি ডিক্রিজ করছে, আর অ্যাসিডিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে, তাই না? বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এখানে অ্যাজ the solvent anion decreases, এটা খেয়ে নিচ্ছে, solvent anion decreases in liquid phosgene medium, the basicity of AlCl3 decreases, that is acidity যদি বলি, basicity ডিক্রিজ করা মানে অ্যাসিডিটি ইনক্রিজ করা, acidity increases. ওকে, হ্যাঁ স্যার। তাহলে এই হলো আমাদের মোটামুটি সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। এছাড়াও কিছু এইরকম রিলেটিভ কিছু কোশ্চেন আছে, যেগুলো আমি আর করাচ্ছি না, দেখবে নোটসে সব করে দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নেবে, যে পারবে সেগুলো, যদি না পারো সেখান থেকে দেখে নেবে। তো আমরা ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সারগুলো করে দিলাম এখান থেকে, যা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে এই পার্ট থেকে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই পরীক্ষায়। ওকে, এরপরে আমাদের যে থিওরিটা আছে, দ্যাট ইজ কল্ড Bronsted-Lowry কনসেপ্ট। এই কনসেপ্টকে বলা হয় কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্ট। অল্টারনেটিভলি এটাকে কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্ট বলা হচ্ছে। ওকে, এখানে ব্রনস্টেড এবং লাউরি এই কনসেপ্টটা দিয়েছিল কত সালে, 1923 সালে। তাহলে এই ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, এটা আমাদের করতে হবে। ব্রনস্টেড লাউরি কনসেপ্টে কি? আচ্ছা, ব্রনস্টেড লাউরি কনসেপ্টটা হচ্ছে এরকম,
ধরো দুটো সাবস্টেন্সকে আমি মিশিয়ে দিলাম, একটাকে আমি HCl লিখলাম আর একটা হচ্ছে NH3। ঠিক আছে, এই যে দুটো সাবস্টেন্সকে মিশিয়ে দেওয়া হলো, সবসময় দুটো সাবস্টেন্স লাগবে, পেয়ার অফ সাবস্টেন্স লাগবে। ব্রনস্টেড অ্যাসিড বেস কনসেপ্ট তোমাকে পড়তে গেলে বা বুঝতে গেলে সবসময় পেয়ার অফ সাবস্টেন্স তোমাকে নিতে হবে, একটা সাবস্টেন্সের নিয়ে তার অ্যাসিড বেস বলা যায় না। এবার এই কনসেপ্টে কি হবে না, একটা সাবস্টেন্স মানে দুটো সাবস্টেন্সের মধ্যে মিনিমাম একটা সাবস্টেন্সে তোমার H+ থাকতে হবে, মানে হাইড্রোজেন কন্টেনিং হতে হবে মিনিমাম একটা। এবার এই হাইড্রোজেন একটা সাবস্টেন্স থেকে একটা সাবস্টেন্সে ট্রান্সফার হবে, মানে এই হাইড্রোজেনটা এখান থেকে এর মাথায় ট্রান্সফার হবে এই কেসটাতে। তো এখানে যদি ট্রান্সফার হয় তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে H+টা এর মাথায় যখন চলে গেল তখন ওই H+টা নিল, নিয়ে কি তৈরি করলো 4+। আর HCl এর কি পরিণতি হলো, সে H+ ছেড়ে দিয়ে Cl- হয়ে গেল। তো কোনো একটা সাবস্টেন্স থেকে আর একটা সাবস্টেন্সে তোমার H+ ট্রান্সফার হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই তোমার মিনিমাম কটা মানে মিনিমাম ম্যাক্সিমাম যাই বলো, মানে কটা সাবস্টেন্স তোমার এখানে লাগছে, দুটো সাবস্টেন্স তোমার লাগছে। একটা সাবস্টেন্স দিয়ে তোমার ট্রান্সফার বোঝানো যাবে না। ধরো বলা হলো যে HCl এই সাবস্টেন্সটা ব্রনস্টেড অ্যাসিড না ব্রনস্টেড বেস, তাহলে এ H+ ছাড়ে নাকি নেয় সেটা ডিপেন্ড করবে এই আদার সাইডে কে আছে। এই আদার সাইডে কেউ যদি না থাকে তাহলে কিন্তু এর কোনো ডেফিনিশন আমি বলতে পারবো না যে এটা অ্যাসিড নাকি বেস। তাহলে এ অ্যাসিড না বেস এটা বলতে গেলে অবশ্যই আর একজন সাবস্টেন্স লাগবে, তার রিলেটিভলি একে বলতে হবে, বা সেটা অ্যাসিড না বেস সেটাও HCl এর রিলেটিভলি সেটা বিচার হবে। তো কোন একটা সিঙ্গেল সাবস্টেন্স কখনো অ্যাসিড বা বেস হতে পারে না। তো ওই জন্য ব্রনস্টেড অ্যাসিড বেস কনসেপ্টে তোমার দুটো সাবস্টেন্স লাগবে, যার মধ্যে একজন প্রোটন ডোনার হবে, একজন প্রোটন মানে অ্যাবস্ট্রাক্টর হবে। তো এখানে যে প্রোটন ডোনেট করলো, যে প্রোটন ডোনেট করবে তাকে বলা হবে অ্যাসিড, আর যে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করছে নিচ্ছে সে হয়ে যাবে বেস। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। এবার দেখো তাহলে এখানে সবসময় মাথা রাখতে হবে কে প্রোটন ছাড়ছে আর কে প্রোটন নিচ্ছে। এবার এই যে কে প্রোটন ছাড়বে আর কে প্রোটন নেবে এটা তো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা অ্যাকচুয়ালি মেনলি যেটা ডিপেন্ড করে, আমরা একটু আগেই যেটা অ্যাসিটিক অ্যাসিডের যে প্রশ্নটা করলাম সেটাও ব্রনস্টেড অ্যাসিড দিয়েও সেই কোশ্চেনের অ্যান্সারটা করা যায়, যে যদি দুটো পেয়ারের এই যে পেয়ার অফ সাবস্টেন্সের মধ্যে কে ভালো প্রোটন অ্যাবস্ট্রাক্ট করতে পারে, প্রোটন অ্যাফিনিটিটা কার বেশি, এই প্রোটন অ্যাফিনিটি যার বেশি হবে সে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে। যদি দেখা যেত যে HCl এর প্রোটন অ্যাফিনিটি বেশি, তাহলে HCl কি করতো NH3 থেকে H+ নিয়ে নিত, নিয়ে NH2- বানিয়ে দিত, অ্যামাইড বানিয়ে দিত। কিন্তু যেহেতু HCl এক্ষেত্রে দুর্বল অ্যাজ কম্পেয়ার টু NH3, তাহলে NH3 কি করবে HCl থেকে H+ ডোনেট নিয়ে নেবে। ওকে, এবার আমি তুমি বলতেই পারো আমি কি করে বুঝবো কে স্ট্রঙ্গার, কার প্রোটন অ্যাফিনিটি বেশি, সেটা বোঝার জন্য আমাদের থিওরিটা এবার পড়তে হবে। তাহলে আমাদের বেসিক্যালি যেটা প্রথম যেটা জানতে হচ্ছে তাহলে কি সেটা হচ্ছে একটা পেয়ার অফ সাবস্টেন্স তুমি নিলে, নেওয়ার পরে তাদেরকে মিশিয়ে দেওয়া হলো, মিশিয়ে দিয়ে দেখা গেল যে একটা সাবস্টেন্স থেকে আর একটা সাবস্টেন্সে প্রোটন ট্রান্সফার হলো। যে সাবস্টেন্স থেকে প্রোটন ট্রান্সফার হয়ে চলে গেল তাকে বলা হবে ওই 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 মিক্সচারে সেটা হচ্ছে অ্যাসিড হিসেবে বিহেভ করবে, আর যে সাবস্টেন্সটা H+ গ্রহণ করলো সে ওই ওই মিক্সচারে সে কি হবে, সে বেস হিসেবে বিহেভ করবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট আমি এখান থেকে আমি কি বলতে পারি অ্যাসিড ইজ এ সাবস্টেন্স। অ্যাসিড কি তাহলে, অ্যাসিড ইজ এ সাবস্টেন্স, সেটা মলিকিউলস হতে পারে আর আয়ন হতে পারে, which has
which has a tendency to donate a proton to any other substance. Any other substance. আর বেস কি হবে? A base is a substance. Base is a substance which has a tendency to accept a proton from any other substance. Okay? এটা হচ্ছে ডেফিনিশন। তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে নোট বি দিয়ে একটা কথা আমরা লিখে রাখি যে সিঙ্গেল সাবস্টেন্স কি ব্রনস্টেড অ্যাসিড বেস হতে পারে? বা সিঙ্গেল সাবস্টেন্সকে আমি কি অ্যাসিড বেস বলতে পারি? কি বললাম এক্ষুনি? স্যার ওই না স্যার। H3 কোন একটা সিঙ্গেল সাবস্টেন্স অ্যাসিড বেস হিসেবে বিহেভ করতে পারে না, কারণ সে ডোনেট যদি করে তাহলে আরেকজন অ্যাকসেপ্টার থাকতে হবে, বা সে যদি অ্যাকসেপ্ট করে প্রোটন তাহলে একজন ডোনার থাকতে হবে। তো একটা নির্দিষ্ট একটা সাবস্টেন্সকে তুমি নিয়ে তাকে ব্রনস্টেড অ্যাসিড বেস বলতে পারো না, অবশ্যই তার সঙ্গে আরেকটা সাবস্টেন্সকে জুড়তে হবে, তারপরে তুমি তার রেসপেক্টে তুমি বিচার করতে পারবে এই অ্যাসিড না বেস। ওই জন্য কোনো সিঙ্গেল সাবস্টেন্স কখনো অ্যাসিড বেস হতে পারে না। এবার নোট বি দিয়ে লেখো এ সিঙ্গেল সাবস্টেন্স cannot donate a proton until some other substance which accepts the proton is also present. So no single substance is an acid or base. হচ্ছে হ্যাঁ স্যার। এবার দেখো, নেক্সট হচ্ছে আমাদের এবার জানতে হবে conjugate acid base pairs. Conjugate
অ্যাসিড বেস পেয়ার্স। আচ্ছা, দেখো আমি যে এক্সাম্পলটা আমি এক্ষুনি আলোচনা করছিলাম, HCl প্লাস NH3, এবার এদের মধ্যে রিয়াক্ট করালে কি হয় আমরা দেখলাম, একটা NH4 প্লাস হয় বাই অ্যাবস্ট্রাক্টিং প্রোটন, আর বাই রিলিজিং প্রোটন Cl মাইনাস। তাহলে এখানে কে প্রোটন ডোনেট করলো? প্রোটন ডোনেট করলো হচ্ছে HCl। তাহলে HCl কে আমি কি বলবো? ফ্রস্টেড অ্যাসিড। অ্যাসিড। আর এটা হচ্ছে এবার যে অ্যাসিড সে তো প্রোটন ডোনেট করে, তাহলে প্রোটন ডোনেট করে সে কিসে পরিণত হলো? Cl মাইনাসে। এখান থেকে ও চলে গেল হচ্ছে Cl মাইনাস। আর যে বেস সে কোথায় গেল? NH4 প্লাস। ইলেকট্রন প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে যে প্রোটন রিলিজ করে, মানে প্রোটনটা রিলিজ করলো, যে প্রোটনটা রিলিজ করার পরে সে যেটা পরিণত হয়, যেহেতু অ্যাসিড প্রোটন, অ্যাসিড হচ্ছে প্রোটন রিলিজ করে, অ্যাসিড যখন প্রোটন রিলিজ করে যে সাবস্টেন্সটা তৈরি হয় সেটাকে বলা হয় কনজুগেট বেস। আর যে সাবস্টেন্সটা বেস সে তো প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে, প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে এখানে গিয়েছে, তো বেস প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে যে সাবস্টেন্সটা তৈরি করে সেটা হচ্ছে তার কনজুগেট অ্যাসিড। তাহলে বেসের কনজুগেট হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিডের কনজুগেট হচ্ছে বেস। তাহলে অ্যাসিড হচ্ছে H প্লাস ছেড়ে দিয়ে কনজুগেট বেসে পরিণত হবে, আবার বেস কনজুগেট H প্লাস অ্যাবস্ট্রাক্ট করে কনজুগেট অ্যাসিডে পরিণত। তাহলে HCl আর Cl মাইনাস একে অপরের কনজুগেট। যদি Cl মাইনাস কে বেস বলি, মানে Cl যদি উল্টো ডাইরেকশন ভাবি, হ্যাঁ উল্টো ডাইরেকশন, মানে Cl মাইনাস এদিক থেকে এদিকে যদি দেখি আমি, এদিক থেকে এদিকে, তাহলে Cl মাইনাস কি করছে? প্রোটন গ্রহণ করছে। প্রোটন গ্রহণ করে HCl তৈরি করছে। তাহলে প্রোটন যে গ্রহণ করে তাকে কি বলা হয়? বেস। বেস বলা হয়। ওই জন্য দেখো এখানে বেস আছে কথাটা। এবার এটা যদি বেস হয় তাহলে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে এটা যেটা তৈরি হয়েছে এটা কি বলবো তখন? HCl কে কি বলবো? কনজুগেট অ্যাসিড। কার কনজুগেট অ্যাসিড? Cl মাইনাসের। তাহলে অ্যাকচুয়ালি এরা দুজন হচ্ছে একে অপরের কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। তার মানে HCl হচ্ছে Cl মাইনাসের কনজুগেট অ্যাসিড, আর Cl মাইনাস হচ্ছে HCl এর কনজুগেট বেস। ঠিক তেমনি NH3 থেকে যখন NH4 প্লাস হচ্ছে, তখন NH4 প্লাস যেমন NH3 একটা বেস তার কনজুগেট অ্যাসিড, তেমনি NH3 আবার NH4 প্লাসের কনজুগেট বেস। তাহলে একে অপরের এরা কি? কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। এবার কনজুগেট অ্যাসিড বেস পেয়ারে এই যে রিয়াকশনটা আমরা লিখেছি, এই রিয়াকশনে HCl থেকে Cl মাইনাস হওয়ার প্রবণতা বেশি নাকি Cl মাইনাস থেকে HCl? HCl থেকে Cl মাইনাস। HCl থেকে Cl মাইনাস। তাহলে এখানে HCl থেকে Cl মাইনাস যদি প্রবণতা বেশি হয়, তার মানে এর প্রোটন ছাড়ার প্রবণতা বেশি, ছেড়ে Cl মাইনাস হওয়ার প্রবণতা বেশি। কিন্তু Cl মাইনাসের H প্লাস নেওয়ার প্রবণতাটা কি হবে তাহলে উল্টো করে বললে? প্রবণতাটা বেশি না কম? কম কম হবে, কারণ HCl H প্লাস ছেড়ে দিয়ে Cl মাইনাস হতে চাইছে, তার মানে রিয়াকশনটা এই দিকে যেতে চাইছে, তার মানে অ্যাকচুয়ালি Cl মাইনাস হতে চাইছে। তাহলে Cl মাইনাসটা কিন্তু তাহলে আর প্রোটন ছাড়তে, মানে প্রোটন নিতে চাইছে না, প্রোটন নিয়ে আর বাদিকে আসতে চায় না। তাহলে এর বেসিসিটি কি, কম না বেশি? এর বেসিসিটি কি, কম না বেশি? বলো। সিম্পল, বেসিসিটি কম না বেশি? হাইড্রোজেন নিতে চায় না, সে তো এইদিকে আসতে চাইছে, ফরওয়ার্ড দিকে।
তার মানে HCl ছাড়তে চায়, HCl ছেড়ে Cl মাইনাস হতে চায়, এটা স্টেবল, তাহলে এদিকে আসতে চায়। তাহলে এদিকে যদি আসতে চায় তাহলে এটা তো, এটার অ্যাসিডিটি কি বেশি। বেশি, তাহলে অ্যাসিডিটি বেশি হলে তারা এদিকে আসতে চায়, তাহলে Cl মাইনাস হতে চায়, Cl মাইনাস থেকে না থরি এদিকে আসতে চায়, তাহলে Cl মাইনাস প্রোটন অ্যাবস্ট্রাক্ট করতে চায় না, তার মানে এর বেসিসিটি কি হবে? কম। আবার এইটার ক্ষেত্রে দেখো, NH3 এর ক্ষেত্রে ও H প্লাস অ্যাবস্ট্রাক্ট করে NH4 হতে চায়, তাহলে H প্লাস নেওয়ার ক্ষমতা NH3 এর ক্ষেত্রে বেশি, তাহলে বেসিসিটি কি এর? কি বেশি না কম? H প্লাস নিতে চায়, মানে রিয়াকশন এদিকে যেতে চায়, বেশি। বেসিসিটি বেশি, তাহলে এদিকে চলে গেল। এবার এদিকে যে গেল যেই, তার মানে NH4 প্লাসটা হতে চাইছে, তাহলে NH4 প্লাস হতে চাওয়া মানে NH4 প্লাস কে H প্লাস ছাড়তে চায়? ছাড়তে চায় না, তাহলে এর অ্যাসিডিটি কি হবে? কম অ্যাসিডিটি হবে। কি হবে? কম। তার মানে সবসময় দেখো, কোনো একটা কনজুগেট অ্যাসিডের যদি অ্যাসিডিটি বেশি হয়, তার কনজুগেট বেসের বেসিসিটি কি হয়? কম হয়। আবার কোন একটা বেসের বেসিসিটি যদি বেশি হয়, তার কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটি কম হবে, ঠিক না? তাহলে এখান থেকে একটা জেনারেলাইজ করা যায়, সেটা হচ্ছে সবসময়, এটা সবশ্য সত্যি, যে যে স্ট্রং অ্যাসিড, হ্যাঁ ধরো এই যে স্ট্রং অ্যাসিড, তার মানে অ্যাসিডিটি বেশি, স্ট্রং অ্যাসিড হ্যাজ এ উইক কনজুগেট বেস। দেখো এটা লো, কনজুগেট বেসটা কম, অ্যাসিড বেসিসিটি কম, তার মানে স্ট্রং অ্যাসিড হ্যাজ উইক কনজুগেট বেস। আবার উল্টো করে যদি উল্টো কথাটা বলি অ্যামোনিয়ার ক্ষেত্রে, তাহলে কি বলবো? স্ট্রং বেস হ্যাজ এ উইক কনজুগেট অ্যাসিড। এক্স্যাক্টলি, তাহলে স্ট্রং বেস হ্যাজ উইক কনজুগেট অ্যাসিড। তার মানে সিম্পলি যেটা মাথায় রাখতে হবে, যখন একটা অ্যাসিডের কনজুগেট বার করছো, তার মানে অ্যাসিডটা যদি স্ট্রং হয় তাহলে তার কনজুগেটটা উইক হবে, আর অ্যাসিডটা যদি উইক হয় তাহলে কনজুগেটটা কি হবে? স্ট্রং হবে। আবার বেসের ক্ষেত্রে কোন একটা বেস যদি উইক হয় তার কনজুগেটটা স্ট্রং হবে, কনজুগেট অ্যাসিডটা, আর বেসটা যদি স্ট্রং হয় তার কনজুগেট অ্যাসিডটা উইক হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি দুটো তিনটে এক্সাম্পল এখানে করাবো, অ্যাসিড আর এদিকটা হচ্ছে কনজুগেট বেস। তাহলে অ্যাসিড ধরো মনে করো আমি লিখলাম HSO4 মাইনাস, তাহলে তার কনজুগেট বেসটা কি হবে? কনজুগেট বেস মানে সে কি করবে, না কি করবে সে এইচ সেটাকে প্লাস বল। গ্রহণ করবে। অ্যাসিড, হ্যাঁ এই অ্যাসিডকে কি, অ্যাসিড কি করে? H প্লাস ছাড়বে, H প্লাস ছেড়ে দিয়ে কনজুগেট বেস তৈরি করবে, কনজুগেট বেস তাহলে কি হবে? SO4। সিমিলার এইসব কোশ্চেনই দেয়, এইসব কোশ্চেন দেয় অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দিয়ে চলে আসে। সিম্পল, সবচেয়ে ইজি কোশ্চেন এগুলো। CrH2 হোল 6 3 প্লাস, সে কি করবে? এও অ্যাসিড, এও H প্লাস ছাড়বে, তাহলে H প্লাস সে কি করবে? এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তাহলে H2O থেকে H প্লাসটা বেরোবে, তাহলে একটা H2O কমে গেল, কমে গিয়ে 5টা থাকলো, আর একটা ওই H2O থেকে ওই H প্লাস বেরিয়েছে মানে সেটা OH হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর এখানে 3 প্লাস ছিল, যেহেতু OH মাইনাস হয়ে গেল, H প্লাস বেরিয়ে গিয়েছে, একটা পজিটিভ চার্জ বেরিয়ে গিয়েছে, 2 প্লাস। সিমিলারলি যদি একটা বেস আর তার কনজুগেট অ্যাসিডের এক্সাম্পল লিখি, তাহলে ধরো
BOH হোল 4 মাইনাস এ কি করবে, H প্লাস অ্যাবস্ট্রাক্ট করবে না ছাড়বে? অ্যাট্রাক্ট করবে। এটা নিল, নেওয়ার পরে কি করবে সে, একটা H প্লাস যদি নেয় তাহলে এখানে 4টে OH আছে, তার থেকে একটা OH কি হয়ে যাবে, H প্লাস নিয়ে H2O হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে একটা H2O হয়ে যাবে, ঠিক আগেরটার উল্টো। আর এটা তাহলে কি পড়ে থাকবে, BOH হোল 3। 3। হ্যাঁ, এবার যেহেতু একটা OH বেরিয়ে চলে গেল তাহলে মাইনাসটা নিউট্রাল হয়ে গেল। আচ্ছা, সিম্পলি H SO4 2 মাইনাস, এটা কি অবস্থা হবে? এটা সিম্পলি জাস্ট H2, যেমন এটা তো, সরি এটা HSO4 না, HSO4 তো করলাম আমরা, এটা অন্য করে দিই। এটা সালফারের বদলে আমি এটাকে আর্সেনিক করে দিই, HSO4 2 মাইনাস, তাহলে সেটা কি হয়ে যাবে, H2 H2SO4 S A4 O4 মাইনাস, মাইনাস। এটা হয়ে যাবে। তাহলে এইরকম ভাবে করতে হয় আর কি ব্যাপারগুলো। এরকম পরীক্ষার সময় বেশ মাঝে মাঝে এরকম দিয়ে দেয় আর কি, দিয়ে বলে কনজুগেট অ্যাসিড লেখো, কনজুগেট বেস লেখো, খুব সিম্পল, কিছু নেই। ওকে, এবার লেখো অ্যাম্ফোটেরিক সাবস্টেন্সেস। অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স বলতে আমি কি বুঝি, বলতে পারবে কেউ, জানো? স্যার H2O। না না, মানে আমি ডেফিনিশন চাইছি। স্যার যারা হচ্ছে H প্লাস আর OH মাইনাস দুটোতেই বিভক্ত হতে পারে, মানে দুটো আয়নই দেয়। একটু ঠিক করে বলো। স্যার যারা অ্যাসিড বেস উভয় ধর্ম দেখাতে পারে। এক্স্যাক্টলি, সিম্পল কথা, যে যে ধর্ম, যে সমস্ত সাবস্টেন্স তারা অ্যাসিড এবং বেস দুই ভাবেই মানে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, মানে প্রোটন ডোনারও হতে পারে, আবার প্রোটন অ্যাবস্ট্রাক্টরও হতে পারে। তাহলে প্রোটন অ্যাবস্ট্রাক্টর হতে পারে, আবার প্রোটন ডোনার হতে পারে, যারা যাদের এই দ্বৈত প্রপার্টি আছে তাদেরকে বলা হবে তোমার কি, অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স। যেমন জল, জল H প্লাস ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে OH মাইনাস হতে পারে, আবার জল H প্লাস গ্রহণ করতে পারে, করে H3O প্লাস হতে পারে। তো H2 একটা ইন্টারমিডিয়েট সাবস্টেন্স, সে H প্লাস ছেড়ে দিয়ে OH মাইনাস হতে পারে, H প্লাস গ্রহণ করে H3O প্লাস হতে পারে। তো দুটো রকমই যারা বিহেভ করতে পারে এরকম। তারপর অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH4 প্লাস হতে পারে, মানে NH3H প্লাস নিয়ে NH4 প্লাস হতে পারে, আবার H প্লাস ছেড়ে দিয়ে তোমার আহ এ হতে পারে, NH2 মাইনাস হতে পারে। তো এই দ্বৈত প্রপার্টি তাদের মধ্যে আছে। ওকে, তাহলে এরা হচ্ছে সব অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স। তাহলে এর ডেফিনিশন কি হবে, সাবস্টেন্স which can act as acid, মানে প্রোটন ডোনার, or proton accept, proton donor, আচ্ছা এটা হয়ে গেল proton donor or base, proton acceptor simultaneously
called is known as amphoteric substance. যেমন H2O যখন অ্যাসিড তখন সে H প্লাস ছেড়ে দিতে পারে, দিয়ে OH মাইনাস হতে পারে, আর যখন সে বেস তখন সে H প্লাস অ্যাকসেপ্ট করে সে H3 প্লাস। তাহলে এদিকে যখন যাচ্ছে তখন অ্যাসিড, সরি এদিকে যখন যাচ্ছে তখন বেস, এদিকে যখন যাচ্ছে তখন অ্যাসিড। এই জন্য H2 কে বলা হচ্ছে। ওকে, সিমিলারলি NH3 সে যখন প্রোটন অ্যাবস্ট্রাক্ট করছে NH4 প্লাস, যখন প্রোটন ছেড়ে দিচ্ছে তখন H2 মাইনাস। এটা হতে পারে। এরকম। তার মানে এবার দেখো কখন কি হবে, ধরো এই এক্সাম্পলটা আমি যদি দিই H2O, যখন HCl এর সঙ্গে H2O রিঅ্যাক্ট করবে তখন HCl কি করবে, বেটার প্রোটন ডোনার, ফলে প্রোটন এখানে দিয়ে দেবে, তাহলে H3O প্লাস তৈরি হবে আর সঙ্গে Cl মাইনাস তৈরি হবে। এখানে কি হিসেবে বিহেভ করছে, বেস। আবার যখন ও অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিহেভ করবে তখন কি হবে, তখন উল্টো হবে। তখন এখানে CH3, না সরি ভুল হল, এখানেও তাই একই ঘটনা হবে। ধরো এটা CH3 সেটা বলে না দিয়ে এটাকে আমি NH3 দিলাম, NH3H2O এটা দিলাম, তাহলে কি হবে, NH4 প্লাস আর OH মাইনাস হবে। তার মানে অ্যাকচুয়ালি প্রোটনটা এখান থেকে এখানে যাবে, তাহলে এটা তাহলে এই জল কখনো কোনো অ্যাসিড হতে পারে, কখনো কোনো বেস হতে পারে, সব সাবস্টেন্সের জন্য হতে পারে। সিমিলারলি আরো এক্সাম্পল যেমন সেটা HCO3 মাইনাস, HSO4 মাইনাস, H2O, NH3 এটসেট্রা। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের এটা হলো, আমাদের আর দুটো কোশ্চেন করলে আমাদের ব্রন স্টেট অ্যাসিড বেস হয়ে যাবে। এখানে বেশি কিছু নেই, এখানে সব একদম সিম্পল কনসেপ্ট। আর এরপর একটা বড় কনসেপ্ট আছে, সেটা হচ্ছে লুইস অ্যাসিড বেস কনসেপ্ট। প্রচুর প্রচুর কোশ্চেন টোশ্চেন আছে ওখানে, তো আমরা নেক্সট দিন এটা শুরু করবো। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ।